পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে। জাতিসংঘের যে রিপোর্টটি, সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা, নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন। পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে, সেনাবাহিনী নিশ্চয়ই সেনাপ্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি। এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে, তার ভিতরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব, তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে, আকাশে, নিচে, রাস্তায়, সবখানে। র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটি ছিলেন তারা সেখানে রয়েছেন। তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটিস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন? এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত। আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না। বিদেশে থাকা 3 জন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে। দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার। এমনকি এনসিপির নেতারা, এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের, অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে। অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে, তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অন্যান্যদের উপর। প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা। তারা কারা? একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে। কে আপনাকে এই পরামর্শ দিয়েছিল? কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন? কার নির্দেশে? কোন অথরিটিতে? সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি। ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন? আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন। এই কৈফিয়তটি একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে, কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন। তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, টেলিফোনে কথা বলছেন, হাসপাতালে যাচ্ছেন, আপনার দপ্তরে ডাকতেছেন। আর দেশটা যারা স্বাধীন করলো, আপনাকে যারা সেনা প্রধান করলো, তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন, বর্বরতা, নারকীয়তা হচ্ছে, এমনকি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সূতিকাগারের যে পবিত্র স্থানটি 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল। আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে?
আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি, তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না, তার সুপিরিয়র অথরিটি যারা ছিলেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটিস যার আছে, সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে? আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না। আমার শুধু না, অনেকেরই আশঙ্কা, সে আশঙ্কার সঙ্গে আমি একমত। কারণ বাংলাদেশের ইতিহাসে না, ভারত উপমহাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে, সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন। ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি। কি হতে যাচ্ছে? আপনি সেনাপ্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে? কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে? আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন? এমন প্রশ্ন কিন্তু অনেকের। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক, আপনি একজন সৎ মানুষ, আপনি একজন নামাজি মানুষ, কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন, জীবনের বিনিময়ে হলেও আপনি রাষ্ট্রপতি, সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন। তো সংবিধান তো একটা বই আর কাগজ না, সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন? বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে? রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান? রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে, তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যেটা রাষ্ট্রদ্রোহিতা, যেটা ফৌজদারি অপরাধ। আপনাকে, আপনার ডিজিএফআই কে, ক্যান্টনমেন্টকে গালিগালাজ করা হচ্ছে। আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন? আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধান রক্ষা করব? আপনার নিয়োগকর্তা যারা, আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন? অনেকেরই ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপিরিয়র রেসপন্সিবিলিটিজ এর অভিযোগে পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বিচার করছেন। আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়র অথরিটি হিসাবে আপনাকে ডাকবে, সে সময় বোধহয় খুব দূরে না। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা, অরাজকতা, নৈরাজ্য, বীভৎস অবস্থা, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, লুণ্ঠন করা, গণভবন লুণ্ঠন, সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে। সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ওই আন্দোলনকে, ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল, মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিচার চলছে। বিচার প্রায় শেষ প্রান্তে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বুঝিয়ে শুনিয়ে, প্রলোভন দেখিয়ে, নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে। তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি। কিভাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন সেটাকেই তিনি ব্যাখ্যা করেছেন।
আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি। তিনি বলেছেন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ ঊর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব। এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে জনাব আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় অস্বীকার করতে পারেন না। সুপিরিয়র রেসপন্সিবিলিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব, আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস। সে কারণে যারা গুলি করেছে, যারা সহিংসতা করেছে, যারা তাদের কথিত মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের সুপিরিয়র ছিলেন শেখ হাসিনা, সুপিরিয়র ছিলেন আসাদুজ্জামান কামাল, সুপিরিয়র ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেজন্য তারা অপরাধী, তাদের বিচার করা হচ্ছে। তিনি আরো বলেছেন অনেক পুলিশ গুলি করেছে, অনেক পুলিশ অন্যায় করেছে, আমরা গণহারে তাদের ধরছি না, আমরা কমান্ডিং লেভেলের যারা তাদেরকে ধরছি। প্রশ্নটা এখানেই, প্রধানমন্ত্রী কমান্ড দিয়েছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিনা, সেটা অনেক আলোচনা, অনেক বিবেচনার বিষয়। কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই, আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে। কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে সেনাবাহিনী রাস্তায় দায়িত্ব ছিল এই সহিংসতাকালীন সময়ে। সেনা সামরিক যে টালমাটাল পরিস্থিতি, আপনার কাছে কি খবর আছে? অসংখ্য ধন্যবাদ। আবারও যে বাংলাদেশের পরিস্থিতি দিন কি দিন যে দিকে ধাবিত হচ্ছে, আমাদের সকলের মাঝে মাঝে চিন্তার কিছু যে স্বাভাবিক গতি হওয়ার কথা, সেখান থেকেও দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু কিছু বিষয় খুবই স্থির গতিতে অগ্রসমান, আর কিছু কিছু বিষয় খুব তড়িৎ গতিতে অগ্রসমান। যেমন লক্ষ্য করলে দেখা যাবে যে একটি রাজনৈতিক শক্তি তারা কিন্তু মাঠ গরম করে রাখেনি, তাদের সাথে কিন্তু কোনো ধরনের তেমন কোনো ধরনের রাজনৈতিক বাগ বিতণ্ডা এসবগুলোতে যুক্ত নয় যারা, সেই পার্টিটা হলো যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক বা ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী। আমি ফিরে যেতে চাই 5ই অগস্টের বিকাল 3টা বা 4টার সময়, 3টার পরে, যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে আমার সাথে প্রথম শব্দটা বলেছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে। বাংলাদেশের প্রায় বলবো 95% মানুষ কিন্তু এটা প্রত্যাশা করেনি। তারা সবাই ভেবেছিল যে রাজনৈতিক দল, বহু রাজনৈতিক দলের নাম বলবে, হয়তো বা টেকনিক্যাল কারণে বিএনপির নাম প্রথম না বললে অন্য অন্য রাজনৈতিক দল বলবে, এমনকি আওয়ামী লীগের নাম বলবে। সেটা সেদিন তিনি করেননি। এখন যে পরিস্থিতি গত সপ্তাহে ধরে চলছে, প্রথমেই বলি যে বাংলাদেশের যেটা আইসিটি আইন 1973 সনের স্পেশাল ট্রাইব্যুনাল আইন, সেই আইনের কোন জায়গায় মূল আইনের কোন জায়গায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা উল্লেখ নয়। এটা একটা সিভিল মানুষদের জন্য বিচার, যে বিচারটা হতে হবে মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো, যেসবগুলো প্রটেক্টেড। তারপর সামরিক শাসকেরা 2বার চেষ্টা করেছেন এই আইনে 3টি শব্দ ব্যবহার করতে, যেটা হলো সশস্ত্র বাহিনীর সদস্য বা সেনাবাহিনীর সদস্য। সেটা কিন্তু রেটিফিকেশন হয়নি, মানে কোনো ভাবি পার্লামেন্টে সেটা পাস হয়নি, অতএব সেটা নাই সেখানে। এখন যেটা ঘটছে সর্বশেষ পরিস্থিতি, সেটা হলো যে এই আলোচনাটুকু এই জন্য করলাম যে আমি এটাতে বিশ্লেষণ বড় করতে গেলে এটা হয়ে যাবে একাডেমিক আলোচনা। অতএব শুধু বেসটা বলে রাখলাম যে সমস্ত কিছুই আইন সিদ্ধ নয়, যেটা এই সরকারি আইন সিদ্ধ নয়। অতএব এই সরকারের কাছ থেকে আমরা আইন সিদ্ধ কোনো কাজ করতে পারি না। আর এই সরকার যারা উপদেষ্টা হিসেবে বসে আছেন, তারাও কিন্তু এক ধরনের ঠিকাদার, কারণ মূল রাজনীতির বা শক্তির চাবিকাঠি এখন জামায়াতে ইসলামের হাতে। যেমন উদাহরণ দিলে আপনি বিচার বিভাগ বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন, ব্যুরোক্রেট বলেন, এখন তো যেটা সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে বলছি, বাংলাদেশ আর্মিও এখন জামাতের হাতে। এখন বলছি এই জন্যে যে আমরা মরিয়া প্রমাণ করিলাম যে জীবিত ছিলাম, সেইভাবে যে 5ই অগস্ট যে এটা মূলত জামাতের এই বিষয়টা, এই যে 5ই অগস্ট ঘটানো বা জুলাই অগস্টের যে সশস্ত্র
আক্রমণ একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। যদি সরকার পরিবর্তনের আন্দোলন থাকতো তাহলে এটা গণজাগরণ হতো। সেই গণজাগরণে অবশ্যই বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার অংশে থাকতেন, কিন্তু জাতীয়তাবাদী দলের কোন লেভেলেরই সেখানে কোনো সম্পৃক্ততা ছিল না, যার ফলশ্রুতিতে পুলিশ বাহিনীকে একটা সরকারের একটা ভ্যাকুয়াম তৈরি করে যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, তখন এই মিলিটেন্ট, প্রশিক্ষিত মিলিটেন্ট দ্বার দিয়ে বাংলাদেশের 460টি বা তার চেয়ে বেশি থানা, আমি পরিসংখ্যানটা ভুল বলছি হয়তোবা, কিন্তু 400-র উপরে থানা, তারা মিলিটেন্টরা আক্রমণ করে পুড়িয়ে গুড়িয়ে দিয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করে বিভৎসতা প্রমাণের জন্য তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয়। এমনকি ঢাকা শহরে আপনারা জানেন ওভারব্রিজ থেকে সেগুলো ঝুলিয়ে রাখা হয়। তা এইভাবে তারা বা একটা বেসিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন তাদের হাত দিতে হবে কোথায়? যেটা হলো আমাদের বাংলাদেশের গৌরব তথা মৌলিক যে প্রতিষ্ঠান, সেটা হলো আর্মি। এবং আর্মির যেহেতু সকল স্তরে তাদের মানুষেরা রয়েছে, অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখা যায়নি এতগুলো আর্মি জেনারেলদেরকে একসাথে ওয়ারেন্ট জারি করা। এবং সেটা হলো মৌলিক কাজটা হলো তারা এখন আর্মিকে ধ্বংস করবে। এবং সেটার নিশ্চয়ই আমাদের সর্বশেষ পরিস্থিতিতে এমনও হতে পারে নৌ প্রধান এবং সেনা প্রধান তাদেরকে গ্রেফতারও করা হতে পারে। কারণ যেই সকল বিষয়ে এই কেউ বলে 15 জন, কেউ বলে 9 জন, কেউ বলে 28 জন সেনা সদস্যদের বিরুদ্ধে বা সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, সেটা যেহেতু কোন ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত বড় কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর কোন লেভেল থেকেই দেখানো হয়নি বা দেখা যাচ্ছে না, অতএব তারা মনে করছে যে পরবর্তী স্টেপটা হলো ওয়াকারকে ঝুলিয়ে দেয়া, ওয়াকার সহ 3 বাহিনী প্রধান। আমরা সেই সংখ্যাই এখনো করছি। ধন্যবাদ তৌফিক মারুফ। আপনি যে কথাটি যেখানটা শেষ করলেন, এই ধারণা বা এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেও আছে। আমরা যখন ভিডিও করি কিংবা অনলাইনে প্রোগ্রাম করি তখন কমেন্টসে এই প্রশ্নটাই যে ওয়াকার সাহেবের এখন অবস্থা কি, উনি কি অলরেডি অন্তরীণে চলে গেছেন, নাকি ওনাকে গৃহবন্দী করা হয়েছে, নাকি ওনাকে সরিয়ে কাকে বসানো হবে, এই সব নিয়ে। তো আপনিও যেহেতু এই কথাটি বলছিলেন, আপনার কি ধারণা যদি সেনাপ্রধানকে সরিয়েই দেওয়া হয় তাহলে ওনার কি হতে পারে, সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে? তিনি তো গত 13-14 মাসে কোনো ভূমিকা দেখাতে পারলেন না, এখন তাহলে তার পরিণতি কি হতে পারে যদি হয়? আমি যদি শব্দটার উপরে জোর দিচ্ছি। আচ্ছা, আমিও বলছি যদি হয়। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা যারা এই বিশ্লেষণে তো আমরা বিভিন্ন তথ্যকে সামনে এনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা তো আর বলে দিতে পারি না কি ঘটবে, কিন্তু আমাদের বিশ্লেষণটা পরবর্তীতে ঘটে যেসবগুলো গত 5ই আগস্ট থেকে বারবার বলে আসছিলাম যে এটা একটা সেনা অভ্যুত্থান। কারণ সেনা অভ্যুত্থানের সাথে এটা ট্রেনিং দেওয়া এবং অস্ত্র সরবরাহ করা সমস্ত কিছুর সাথে এখন এটা দিব্য সত্য যে এর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল। যার জন্য দেখলেন যে বাংলাদেশের আইনে যারা যে সকল জঙ্গিরা জেলে ছিলেন, সেনাবাহিনীর জিপে করে তাদেরকে সসম্মানে জেল থেকে বের করে তাদের জিপে দাঁড় করিয়ে মেগাফোন মুখে হাতে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করিয়েছেন। এবং আপনি সর্বশেষ যে প্রেস ব্রিফিং তারা করলো, সেখানকার আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার শব্দের প্রয়োগ দেখেন, ইনসাফ সহ অন্যান্য শব্দগুলো, তাহলে বুঝতে পারবেন যে কোন ল্যাঙ্গুয়েজে তারা কথা, কোন ভাষায় তারা কথা বলছে। অতএব এখানে আপনার মতন আমি বলি, যদি না আমাদের সেনা প্রধান সরাসরি জামাতের সদস্য না হবেন, তাহলে বাংলাদেশের যে বাংলাদেশের মূল স্তম্ভের উপর উনি আঘাত করতে দিতেন না। কারণ সেনারা কখনো সরকারের অংশ নয়। আই রিপিট ইট, সেনাবাহিনী কোন সরকারেরই অংশ নয়, যেমন পুলিশ বাহিনীও কোন সরকারের অংশ নয়। সরকারের অংশ বা সরকারের 3টি বিভাগ, সেখানে যারা কর্মরত থাকেন তারাও কিন্তু সরকারের অংশ নয়, সরকারের কর্মচারী।
অতএব এখানে যারা সরকার ছিল তাদের নির্দেশ আদেশ উপদেশ এই বাহিনী এবং ব্যুরোক্রেটরা ইয়ে করতে হবে, না হলে তাদের কার্য যেটার অধীনে, যে এগ্রিমেন্টের অধীনে তারা কার্য সম্পাদন করেন বা চাকরি করেন, সেটা ভায়োলেট করবে। অতএব কোন ক্রমেই এই বিষয়টা ঘটার কথা না, যেটা ঘটলো, যেটা ঘটাচ্ছে বা চলমান এখন, সেটাতে যদি বলি যে তাহলে আপনার প্রশ্ন, যদি জেনারেল ওয়াকার জামাতের সক্রিয় সদস্য না হবেন তাহলে ওনাকে স্কিপ করা হচ্ছে কেন? কারণ ওনার চতুর্দিকের, ওনার সহযোগী, ওনার সমস্ত সহযোগী এবং লাস্ট সহযোগী পর্যন্ত তাদেরকে কিন্তু স্কিপ করা হয়নি, এবং তাদের প্রত্যেককেই মূলা ঝোলানো হচ্ছে এই ওয়াকারকে দিয়ে তাদেরকে কিন্তু বলানো হচ্ছে ইয়ের মতন, আমি বলবো আমাদের শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, আরে খুকনেরে গিয়া ফাঁসিতে ঝুইলা পড়তে আমি তো আছি। এই ধরনের প্রত্যেকটা জেনারেলদেরকেই উনি বলেছেন আপনারা কাছাকাছি থাকবেন, আপনারা সেফে থাকবেন, কিছুই হবে না, আপনাদের কে সর্বোচ্চ সম্মানের সাথে এখানে লগে রাখা হবে। এখন সেখান থেকে যে কোনো ভাবেই আমি কনফার্ম করতে পারি যে জেনারেল কবির উনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু অন্যান্যটা নিতে পারেনি, এবং তাদের জন্য এখন প্রজ্ঞাপন জারি করে ক্যান্টনমেন্টের ভিতরে তাদের মেসকে জেলখানা বা সাব জেল হিসাবে ঘোষণা করা হয়েছে। অতএব যদি উনি সক্রিয় মেম্বার না হবেন তাহলে ওনার উপরেও এটা আসার কথা, যেহেতু এখনো পর্যন্ত আসছে না, তাহলে আমাদের এই যদিতে থাকতে হবে। আর যদি হয় যে না, উনি সক্রিয় মেম্বার নয়, উনি ছিলেন ঠিকাদার, তাহলে ওনার পরিণতি এর চেয়ে আরো খারাপ হবে। কারণ ওনাকে, এমনকি শাহবাগ তাদের একটা অ্যালার্জি, শাহবাগ তাদের শরীরে একটা সুইয়ের মতো, ৭১ যেমন তাদের শরীরে একটা বিরাট সুইয়ের মতন সবসময় আঘাত করছে, ঠিক শাহবাগ একটা বিরাট সুইয়ের মতন। এই শাহবাগে অনেককে আফগানিস্তান বা ইরানিয়ান স্টাইলে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে। এটার জন্য যে মেটিকুলাস ডিজাইনটা করা হয়েছে, সেই ডিজাইনের একটি অংশ হলো যে তারা ইতিমধ্যে দেখবেন, কথাটা আমি এখন ওপেনলি বলে ফেলি, বাংলাদেশের সর্বস্তরের ক্ষমতা জামাত নিয়ন্ত্রিত, অন্য কারো হাতে নেই, সমস্ত স্তরে। সেখানে জামাত নির্বাচনের কোনো প্রয়োজন নেই, তারা অনির্বাচিত ভাবেই দেশ আরো বহুদিন দখলে রাখতে পারবে। কিন্তু তাদের একটা প্রয়োজন হলো, যেটা ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি টেস্ট কেস, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে বিএনপি যাতে কোনো ক্রমে বাধা দিতে পারে কিনা, জনগণ খেপে উঠে কিনা, আমরা এটাকে ধরে রাখতে পারবো কিনা, এই টেস্ট কেসটা ওরা করে ফেলেছে। এখন তাদের ওই নির্বাচন যদি 26শে ফেব্রুয়ারিতে হয়ও, সেটা নির্বাচিত করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রধান কিছু গণমাধ্যম নিউজ, তারা কিন্তু গত একদিন ধরে দেখবেন বা 2 দিন ধরে দেখবেন পরিসংখ্যান পাঠাচ্ছে যে ভোটের মাঠে কে কতটুকু ভালো করছে। সেখানে কিন্তু জামাতকে 30%-এর উপরে দেখানো হচ্ছে। সো জামাতের পরে এনসিপি কে দেখানো হচ্ছে, তারপরে বিএনপি কে দেখানো হচ্ছে। অতএব পরিকল্পনাটা হলো, হয় যদি 1, যেটা হলো উনি শিবিরের কর্মী, আর যদি 2, তাহলে ওনার পরিণতি এদের চেয়ে আরো মারাত্মক হবে, যেটা হবে সিম্বলিক, যাতে এটার পরেই আর সেনাবাহিনীর জামাতের ডিক্লেয়ার করা 50,000 বা 5 লক্ষ, 50,000 মিলিশিয়া, যাদের হাতে আধুনিক অস্ত্র রয়েছে, তাদেরকে দিয়ে আফগান বা ইরানিয়ান স্টাইলে একটি মিলিশিয়া গঠন করে তার আন্ডারে নির্বাচনের মাধ্যমে একজন মুফতি অথবা খুমেনি স্টাইলের কাউকে সর্বোচ্চ পর্যায়ে বসে সেখানে তারা অ্যাটলিস্ট আগামী 55 ইয়ার্স ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত। এবং সেখানে ওয়াকার যদি হয়ে থাকেন শিবির কর্মী, তাহলে তাকে সেফ এক্সিট দেওয়া হবে। উনি যখন রিটায়ার্ডে যাবেন এই বছর, আগামী বছরের মাঝামাঝিতে, তারপর থেকে তাকে আর সংবাদে দেখা যাবে না, সে কোথায় আছে আমরা জানবো না, সে হয়তো বা ভালো থাকবে আপনাদের কোথাও অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায়। জি, একদম শেষ পর্যায়ে 1-2 মিনিটের মধ্যে, যে আপনি বা আমি বা আমাদের মতো অনেকে যারা এই আশঙ্কা করি এই যে ওয়াকারুজ্জামানকে নিয়ে, যে তার পরিণতি এখন যে ধারায় চলছে, টালমাটাল অবস্থা গত কয়েকদিন পর্যন্ত ক্যান্টনমেন্টে, যদি তাই হয়, অর্থাৎ আমি আবার রিপিট করি, আপনার আমার ধারণা, আশঙ্কা, এগুলো যদি অবস্থায় যদি আসলে কার্যকর হয়, তাহলে তো এক জিনিস। কিন্তু আমরা
এই পরিস্থিতি থেকে ওয়াকারুজ্জামানের হাতে এখনো কি কোনো অপশন আছে যে তিনি আসলেই দেশপ্রেমিক হিসাবে ঘুরে দাঁড়ানোর মতো বা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ কি উনি নিতে পারেন, সে অপশন আছে বা সেটাও কি আমরা প্রত্যাশা করতে পারি কিনা, একদম ছোট করে যদি আপনি একটু বলেন। বিষয়টা এখন অঙ্ক শাস্ত্রের মতো নামবে, যেমন সরল অঙ্ক যত সরল ততই কিন্তু সরল নয়। এটাকে মিলানো, এটা রেজাল্ট তৈরি করা, জানতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপ, কোনটা আগে কোনটা পরে তাতে আমাদের ওয়াকার সাহেব সম্বন্ধে যেটা বলছেন যে উনি ঘুরে দাঁড়াবেন, কিন্তু ঘুরে দাঁড়াবেন কোথায়? উনি তো ঘুরেই দাঁড়িয়েছেন। উনি 5ই অগস্টে উনি ঘুরেই দাঁড়িয়েছেন, কারণ উনারকে যে একটি নির্বাচিত সরকার ওনার আত্মীয়তার সূত্রে হোক আর যে কোনো সূত্রেই হোক ওনাকে একটি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে যখন মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের সবচেয়ে গৌরবের স্থান যেটা হলো আমাদের পার্লামেন্ট ভবন, সেটা উন্মুক্ত করে দেয় জনগণের জন্য, কোনো ধরনের বাধা তারা সেখানে তৈরি করেনি। তার মানে উনি সেদিন দাঁড়িয়েছেন, উনি ঘুরে দাঁড়িয়েছেন। সেই ঘুরে দাঁড়ানো থেকে এখন যদি বলেন আবার ঘুরে দাঁড়াতে হবে, তাহলে সেটা তো করতে হবে 71-এর পক্ষে, সেটা তো বাংলাদেশের পক্ষে করতে হবে। তাহলে সেই সুযোগটা কি উনি আর আমার মনে হয় না সেই সুযোগটা ওনার হাতে আর বাকি রয়েছে। কারণ যে সকল সহযোগী সেনা অফিসাররা ওনার সাথে ছিলেন তাদের সবাইকে কোনো না কোনো উপায়ে নির্মূল ইতিমধ্যে করা হয়ে গেছে। এখন মূলত উনি নামে প্রধান আছেন। আমি কিন্তু এটা সরাসরি অনেকটাই বলতে পারেন যে আপনি এভাবে বলছেন যে আপনি ভেরিফাই করে দিচ্ছেন, আসলে আর রাগ ঢাক রাখার কোনো ইচ্ছা নাই। আর কত বলবো যে এই অঙ্ক মিলছে না, অঙ্ক মিলে গেছে যে উনি ঘুরে দাঁড়িয়েছিলেন সেদিন, এবং বর্তমানে যে ঘটনাটা ঘটছে এখন উনি হলেন নীরব দর্শক। যেমন যে কথাগুলো আবারও চলে যাই সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ, যে কথাগুলো যে শব্দ দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে, সেটা সেনা প্রধানের যদি অনুমোদন নিতে হতো তাহলে যে আপনি যে লাইনে বলছেন, তাহলে তারা এটা বলতো না। তারা বলতো না, সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনীর বাইরে আইনগত ভাবে যাওয়া যায় না, কারণ সেনারা সেনাবাহিনীর কাছে তারা করবে, অন্য কোনো কোর্ট, সিভিল কোর্ট যদি তাদেরকে আদেশও করে, তারা সেখানে যদি সমর্পণ করে নিজকে, তাহলে ওইটা সেনা আইন বিরোধী কাজ হবে। অতএব এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে তারা বলছে সেই ব্রিফিংটা খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য, এটা মুছে যাতে না যায়, এটা যাতে থেকে যায়। এই ব্রিফিং এ বলছেন যে আমাদের হাতে ওয়ারেন্ট আসেনি, কিন্তু আমরা তাদেরকে সেফ কাস্টডিতে রেখেছি। এখানে কতগুলো আইন মানে ভবিষ্যতেও যে এসবগুলো দেখানো যাবে। যে প্রথমত হলো যে কাদের নামে ওয়ারেন্ট তারা অফিসিয়ালি জানেন। ওয়ারেন্ট না আসাতে আমাকে আপনি কাস্টডিতে নিতে পারেন না, তাহলে আপনি কিভাবে জানেন যে আমার নামটা সেখানে আছে? এসবগুলো অনেকগুলো গরমিল, তাই না? আরো হলো যে পৃথিবীতে যে দুইটি প্রচলিত আইনের কালচার রয়েছে, একটি হলো কমন ল কালচার, আরেকটি হলো রোমান ল কালচার বা সিভিল সিস্টেম অফ ল কালচার। এই দুইটি কালচারের সব পৃথিবীর সমস্ত দেশ পরিচালিত হয়, কিছু কিছু আরব দেশ ছাড়া, যে আরব দেশগুলোতে যেটা হলো শরিয়ত, সেই শরিয়তেও একজনকে গ্রেফতার করলে, সরকার যদি কাউকে গ্রেফতার করে, পুলিশ বাহিনী যে কোনো বাহিনী, তাহলে 24 ঘন্টার ভিতরে তাকে জেলে পাঠানো যাবে না, আগে কোর্টে যেতে হবে। কোর্ট পরবর্তী আদেশ দিলে সেখানে তাকে সেখানে একটা সাব জেল তৈরি করা যায়, জেলে পাঠানো যায়, তার বাড়িকে কোর্ট এটা ডিসিশন দিতে পারে, বা সরকার তখন ডিসিশন দিতে পারে যে ওনাকে এই জায়গায় রাখা হবে, এটা সাব জেল হিসাবে। এখন আপনার মৌলিক প্রশ্নটা যে ঘুরে দাঁড়ানোর, তো এখানে কোনো উপায়, কোনো পরিলক্ষণই দেখছি না। সমস্তটাই যেটা দেখছি যে সারা শরীরে কোভিড। আপনার কোভিডের যতগুলো লক্ষণ হলে আপনাকে বলা হবে যে আমরা যখন কোভিডে আক্রান্ত ছিলাম তখন আমাদেরকে প্রতিদিন বলা হতো যে এই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে, ওই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ওনার ঘুরে দাঁড়ানোর যে ওনার যে সাবমিশন, এই সাবমিশনে কোথাও দেখা যাচ্ছে না যে ওনার সাথে ঘুরে দাঁড়ানোর মতন শক্তি নেই। ওনার এখন দুইটা চোখ, দুইটা হাত রয়েছে,
আর ওরা যারা চালাচ্ছে আর্মি, অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে, তারা বলছে যে আপনি খান দান ঘুমান, আপনি মাঝে মধ্যে বিভিন্ন দেশে যাবেন বা যাবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে আমরা তাদেরকে জেলে নিব, কোনটা সাব জেল হবে আর কি না করব, সমস্ত কিছু আমরাই নিয়ন্ত্রণ করছি। অতএব নিরাশায় ও আশার কথা বলি, শতভাগ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা তো বাংলাদেশ বিরোধী নয়। সেখানে অবশ্যই একটি বিরাট সংখ্যক সেনা সদস্য এবং সেনা অফিসারেরা রয়ে গেছেন যারা এখনো চেইন অফ কমান্ডকে মানছেন, এবং চেইন অফ কমান্ড মানলেও তাদের নিজস্ব বাহিনীর, নিজস্ব গ্রুপের, আমি আর্মি টার্ম গুলো জানি না, নিজস্ব ব্রিগেডের কমান্ড তো তার হাতেই রয়ে গেছে। আমি মনে করি যে বাংলাদেশ জাতিগতভাবে আমরা কখনোই সাবমিশন করি না, আমরা কখনোই ছেড়ে দেই না, আমরা কখনোই বাদ দিয়ে দেই না। অতএব আমাদের সেনাবাহিনীর যে বিরাট অংশ এখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ রয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস, কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব অচিরেই দাঁড়াবে, এবং সেই দাঁড়ানোটাই হবে শেষ পরিণতি।